আসসালামু আলাইকুম। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার তার বক্তব্যের দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন, আর কোনো প্রকারের মব ভায়োলেন্স নয়, কোনো ধরনের মব ভায়োলেন্স আর টলারেট করা হবে না। শুধু সেনাপ্রধান তার বক্তব্যই নয়, সেনাবাহিনীর পক্ষ থেকেও পরবর্তীতে বেশ কয়েকটি প্রেস ব্রিফিং করা হয়েছে, সেগুলোতেও মব ভায়োলেন্সের বিরুদ্ধে স্পষ্ট কথা উচ্চারণ করা হয়েছে। মানুষ সেনাপ্রধানের বক্তব্য বা সেনাবাহিনীর পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনগুলো, সেই জায়গা থেকে বেশ খানিকটা আশ্বস্ত হয়েছিলেন যারা তুমুল আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছিলেন। কিন্তু সাধারণ মানুষ তাদের সেই সংখ্যা থেকে এখনো বের হতে পারেননি। মব ভায়োলেন্স এখনো চলছে, হয়তো কিছুটা কমেছে, কিন্তু মানুষের আশ্বস্ত হওয়ার মতন জায়গায় মানুষ এখনো পৌঁছাতে পারেনি। কেন পারছেন না সেনাপ্রধান বা সেনাবাহিনী? সেনাপ্রধানকে কাজ করতে দেওয়া হচ্ছে না, নাকি কোথাও তার বিশেষ দুর্বলতা রয়েছে? মানুষ সেনাবাহিনীর উপরে এখনো পর্যন্ত আস্থা রাখছে। আমি এখনো সেই কথাটি বলবো, হয়তো সেই আস্থার জায়গাটিতে কিছুটা চিপ ধরতে শুরু করেছে। সেনাপ্রধানের বক্তব্যের পরে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জে বিচারালয়ের মধ্যে সাবেক সংসদ সদস্য মমতাজের উপরে মবের আক্রমণ হলো। খুলনাতে আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলীর উপরে আক্রমণ করা হলো। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে মবের আক্রমণ ঘটানো হলো। এরকম আরো অনেক ঘটনা ঘটেছে। এবং সবশেষ রোববার সাবেক সিইসি কে নুরুল হুদাকে একটি বিশেষ গোষ্ঠীর মানুষেরা আটক করে তার গলায় জুতার মালা পরিয়ে দিলেন। বলা হচ্ছে যে স্থানীয় জনতা, তারা স্থানীয় জনতা অবশ্যই নয়, সাধারণ মানুষ অংশ নন, নিশ্চয়ই একটি বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি তারা। আমি এর আগের কন্টেন্টে, খানিকক্ষণ আগে যে কন্টেন্টটি ছেড়েছি, ভিডিওটি আপনাদের সামনে দিয়েছি, সেখানে অবশ্যই আমি বলেছি যে ইতিহাসের দায় অবশ্যই রয়েছে সাবেক সিইসি নুরুল হুদার কাঁধে। তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। অবশ্যই 2018 সালে যে নির্বাচনটি প্রহসনের নির্বাচন, সেই নির্বাচনের জন্য দেশের ইতিহাসের বাঁক বদলে গিয়েছে, আমি এই কথাগুলো বলেছি। কিন্তু তিনি অপরাধী এটিও আমরা জানি, সবাই জানি, তার বিচার হবে, হওয়ার মতোই ব্যক্তি তিনি। কিন্তু একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হবে, এটি নিশ্চয় সহ্য করা যায় না, কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না। একজন মুক্তিযোদ্ধা অপরাধ করতেই পারেন, মুক্তিযোদ্ধা তার ফেরেশতা নন, তার জন্য অবশ্যই দেশের প্রচলিত আইনে বিচার হবে। কিন্তু জুতার মালা কেন? সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে সেনাবাহিনী কি পারছে না, নাকি তাদের কোনো ধরনের উদাসীনতা রয়েছে, নাকি তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না? আমরা কথাও বলছি না যে সেনা সদস্যরা রাস্তার অলিতে গলিতে প্রতিটি বাড়ির সামনে তারা প্রহরা বসাবেন, কোনো ধরনের মব ভায়োলেন্স ঘটতে গেলেই সেটি প্রতিহত করবেন, এমনটা আমরা বলছি না, এটা সম্ভব নয়। কিন্তু এ কথা তো সত্য যে যারা মব ঘটাচ্ছেন তারা কেন এই সাহসটি পাচ্ছেন? কেন সেনা প্রধানের স্পষ্ট বক্তব্যের পরেও, হুঁশিয়ারির পরেও তাদের মধ্যে কোনো ধরনের ভয়ের, কোনো ধরনের ছাপ দেখা যাচ্ছে না? তারা একের পর এক নানান বিষয়ে উৎসাহিত হচ্ছেন। এর কারণ অবশ্যই, এটুকু আমি নিশ্চিত করে বলবো, মব ঘটানোর বিরুদ্ধে বা মবের প্রতি উৎসাহিত যাতে মানুষ না হয়, তার জন্য কোনো ধরনের দৃষ্টান্ত স্থাপন করা যায়নি। সেনা সদস্য অবশ্যই অনেক ধরনের কাজ করছেন, তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন, কিন্তু ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে মাঠে রয়েছেন। কিন্তু মবের বিরুদ্ধে তারা কি কোনো দৃষ্টান্ত স্থাপন করেছেন? কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কারোর বিরুদ্ধে দেওয়া হয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন? জিএম কাদেরের বাড়িতে যারা আক্রমণ করলেন তারা তো চিহ্নিত গোষ্ঠী। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত এলাকায় দায়িত্ব রয়েছেন, তিনি কি করলেন? তিনি খুবই সহনশীলতার সঙ্গে যারা এই কাজগুলো ঘটিয়েছেন তাদেরকে চিহ্নিত করে তার মুখোমুখি করলেন, বিচারের মুখোমুখি করেননি, কোনো ধরনের বিচারের আওতা আনেননি। কি হলো? বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির যেই নেতাকর্মীরা এই কাজটি ঘটিয়েছিলেন, তারা নিজেরা স্বীকার করলেন, তারা সরি বললেন, ওই পর্যন্ত শেষ। বাংলাদেশের মতো জায়গাতে অপরাধী ধরবো, তাদেরকে সতর্ক করে দেবো, সেই মানুষেরা অপরাধ থেকে বেরিয়ে আসবেন,
এমনটি আশা করা ভুল। এবং সেই জায়গা থেকে অবশ্যই বলছি যে সেনাবাহিনী কেন এটির বিরুদ্ধে স্ট্রং কোনো পজিশন নিতে পারছে না, সেই প্রশ্ন উঠতেই পারে। কোথায় সেনাবাহিনীর দুর্বলতা, কোথায় সেনা প্রধানের দুর্বলতা? এবং এই কথা তো সত্য যে 5 আগস্টের পরে ডক্টর ইউনূস সরকারের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গা থেকে তুমুলভাবে তারা ছিটকে গিয়ে সেনাবাহিনীর উপরেই আস্থা রাখছিল, সেনা প্রধানের উপরেই তারা বিশ্বাসটি স্থাপন করার চেষ্টা করছিলেন। অন্যান্য সব জায়গায় বাদ দিলাম, এই জায়গাটিতে মানুষ কেন এখনো নিশ্চিত হতে পারছে না যে না, এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি, এই ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি তাদেরকে হতে হবে না। আমাদের মহামান্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববারই একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন, খুবই হাস্যকর মনে হয় তার কথাগুলো ইদানিং আমাদের কাছে, খুবই স্বাভাবিক। তিনি বলছেন যে আজকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধীদের বিচারে জাতি ঐক্যবদ্ধ হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত এবং বিচার কাজের জন্য। আচ্ছা, এটা কোন ধরনের কথা? মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 71 মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য। এই নতুন নতুন কথা তিনি কোত্থেকে উদ্ভব করছেন? বেশ ভালো কথা, তার স্লিপ অফ টাং আমরা ধরে নিলাম। এবং তিনি বলছেন এই একটি বিচার মানুষ দেখতে চায় এবং আজকে আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ আমরা সামনে জুলাই অভ্যুত্থানের 1 বছর উদযাপন করব। আমাদের তরুণরা রক্তের বিনিময়ে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে তাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। কোন প্রতিহিংসার জায়গা থেকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার হচ্ছে? আওয়ামী লীগের বিচার আমরা সবাই চাই, আওয়ামী লীগের বিচার নয়, আওয়ামী লীগের যারা অপরাধ, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কিন্তু এইভাবে কেন? এবং যেই হাজার হাজার তরুণের রক্তের কথা বলা হচ্ছে, স্পষ্টত সেই তরুণদের রক্তের সঙ্গে বেইমানি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বাংলাদেশ তারা চাননি। এইভাবে একটি বিশেষ দলের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে বিশেষ এজেন্ডা নিয়ে কাজ করতে হবে, এমন কোনো কথা কোনো তরুণ বাংলাদেশের কোনো মানুষ আশা করেনি 5 আগস্টের আগে। এবং এটুকু আমরা নিঃসন্দেহে বলতে চাই যে প্রফেসর ডক্টর ইউনূস তিনি নিজের স্বার্থ হাসিলের জন্য প্রতিহিংসার জায়গা থেকে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে আর অন্যান্য যা কিছু রয়েছে সব জায়গায় তিনি দৃষ্টান্ত স্থাপন করছেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসের বাঁক বদলে ফেলা তুমুল বিতর্কিত এবং একই সঙ্গে নিঃসন্দেহে ঐতিহাসিক একটা নির্বাচন, 2018 সালের নির্বাচনের কথা বলছি। সেই নির্বাচনটি যার অধীনে অনুষ্ঠিত হয়েছিল আনুষ্ঠানিকভাবে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদাকে আটক করা হয়েছে। কেন ইতিহাসের বাঁক বদলে ফেলা নির্বাচন হিসেবে চিহ্নিত করছে এটাকে, বা তার দায় কতটা আমরা সবাই জানি, যাও তারপরেও সে বিষয়ে পরে আসছি। তো AKM নুরুল হুদাকে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকার একটি বাসার সামনে থেকে স্থানীয় কিছু মানুষ তাকে আটক করে এবং পুলিশের হাতে সোপর্দ করে। তার মানে তিনি অনেকখানি নজরদারিতে ছিলেন প্রশাসন কিংবা সরকারের। তার কারণ রোববার সকালেই বিএনপির পক্ষ থেকে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, 2014 নির্বাচনটি যার অধীনে অনুষ্ঠিত হয়েছিল কাজী রকিবউদ্দিন আহমেদ, AKM নুরুল হুদা, এবং 2018 যে আরও একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলো যার অধীনে কাজী হাবিবুল আওয়াল, এই সাবেক 3 CEC সহ 24 জনের বিরুদ্ধে বিএনপি একটি মামলা করেছে। তারপর আমরা দেখলাম যে AKM নুরুল হুদা আটক হলেন। কিন্তু তাকে আটকের পর আবার যে ভিডিও আমাদের সামনে এলো তাতে দেখা গেল তার গলায় জুতার মালা। কেন এগুলো বা কি দরকার? প্রশ্নটা করেই রাখি, এখন যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তারাও খুব মেরুদণ্ড সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে তাদের দায়িত্ব পালন করছেন, সে বিষয়ে পরে আসছি। তার আগে একটা গল্প বলি, গল্প ঠিক নয়। যখন কাজী হাবিবুল আওয়াল কমিশন গঠন হবে তার আগে যখন সার্চ কমিটি গঠন করা হলো 2024 তুমুল বিতর্কিত নির্বাচনের ঠিক বছর খানিক আগে, তখন গণমাধ্যমে বা আমাদের সাংবাদিকদের মধ্যে একটা আলোচনা বেশ চাউর হয়েছিল যে
এই যে লজ্জাজনক একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নির্বাচন কমিশন, একটা ভঙ্গুর অস্তিত্বহীন একটা কমিশন, সেই কমিশনের প্রধান কর্তা ব্যক্তি হওয়ার মতন মেরুদণ্ড সম্পন্ন বা ব্যক্তিত্ব সম্পন্ন কোনো ব্যক্তি কি খুঁজে পাওয়া যাবে? যোগ্য ব্যক্তি অবশ্যই আছে, কিন্তু কেউ এই পদটা নেওয়ার জন্য এগিয়ে আসবেন কিনা বা দায়িত্ব গ্রহণ করবেন কিনা, আমরা অনেকেই কনফিউজড ছিলাম যে কোনো ভালো আদর্শবান ব্যক্তি অন্তত এই কমিশনের প্রধান হিসেবে আসতে চাইবেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখলাম যে অনেক যোগ্য আদর্শবান ব্যক্তিরও অভাব ছিল না এই পদে আসার জন্য। আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় অনেক যোগ্য ব্যক্তি, যাদেরকে আমরা কল্পনায় আনতে পারি না যে এই ধরনের পদের জন্য লালায়িত, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতে চাচ্ছিলেন যে তিনি বা তারা এই পদটির অফার যদি পান তাহলে দায়িত্ব নিতে রাজি আছেন। একটা পর্যায়ে কাজী হাবিবুল্লাহ আলের মতন ডাক সাইটের একজন ভালো আমলা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন, তিনিই তো এলেন। এই কথাগুলো এই কারণে বলছি যে বর্তমানে যে প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন সাহেব, তিনিও কি তার সাংবিধানিক দায়িত্ব ঠিকঠাক মতন পালন করছেন অথবা পালন করতে পারবেন? তিনিও কি সরকারের তল্পিবাহক হবেন না? আমরা তার আচরণের আকারে ইঙ্গিতে যতটুকু বুঝতে পারছি, এই যে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, তাদের পথেই কি তিনি হাঁটছেন না? হাঁটছেন, আমরা এখনই তেমনটাই মনে করছি। এই জন্যই বললাম কথাটা যে জুতার মালা পরানো হয়েছে কে নুরুল হুদাকে। যারা আছেন তারা কি এর থেকে কোনো শিক্ষা নেবেন? মনে হয় না। এবার একটু বলি যে ইতিহাসে বাঘ বদলে ফেলা নির্বাচন কেন বলা হয় 2018 সালের নির্বাচনটি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা বলে থাকেন যে তাদের দলের কবর রচনা হয়ে গেছে 2018 সালের নির্বাচনের মধ্য দিয়ে। তার কারণ 2018 সালের নির্বাচনেও বিএনপি যেতে চাইছিল না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনটি তারা বয়কট করতে চাচ্ছিল। যখন ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব ঐক্যমঞ্চ গঠিত হলো, যার মধ্যে মূলত ছিল বিএনপি, ডক্টর কামাল হোসেন বৈঠক করে এলেন শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনা প্রতিশ্রুতি দিলেন যে আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমার উপর আস্থা রাখতে পারেন। সেই কথাটি কোট আনকোট তুলে ধরেছিলেন সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন। কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে কতটা যোগ্যতার পরিচয় দিয়েছেন সেটা আমরা দেখেছি। দেখুন, অনেকে মনে করেন বা অনেকে বলেন যে 2018 সালের নির্বাচনটি যেভাবে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, আগের রাতেই হয়ে গেছে, তার একটা ভিডিও ফুটেজ নেই কেন? এত বড় একটি নির্বাচন সারা দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে, তার আগের রাতেই যদি পুরো দেশের ব্যালট বাক্স, ব্যালট পেপারে ভরে একেবারে ভরে ফেলা হয়, একটা ভিডিও ফুটেজ নেই কেন? আমি এই কথাটাকে সমর্থন করি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে দিনের ভোট তো রাতে হয়েছিল, আমরা নিজেরা সাক্ষী। কিভাবে সিল মারা হচ্ছিল, কিভাবে চোখ বন্ধ করে ব্যালট বাক্স ভর্তি করা হচ্ছিল, নৌকার পক্ষে সিল মারা হচ্ছিল, এগুলো কেউ অস্বীকার করতে পারবেন না। হয়তো ফরমালি কোনো আলোচনায় এসে কেউ অস্বীকার করতে পারেন, কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে বুকে হাত দিয়ে কেউ অস্বীকার করতে পারবেন না। এবং সেই নির্বাচনে কি দেখা গেল, বঙ্গবন্ধুর কন্যা কতটাই নিরপেক্ষ নির্বাচন করেছেন। বিএনপির মতো দল ওই সময় 5টি আসন পেল বা 5টি আসন দেওয়া হলো। এবং সত্যি সত্যিই ওই নির্বাচনের মাধ্যমেই রাজনীতির বাঁক বদলে গেল। আওয়ামী লীগ তার নিজের কবর রচনা করলো এবং সারা বিশ্বে কিভাবে নিন্দিত হলো, দেশের মানুষের মাঝেও আওয়ামী লীগ যথেষ্ট ঘৃণিত হয়েছিল। দেখুন, এখন যে অবস্থা, মুক্তিযুদ্ধের চেতনাকে অবিশ্বাস করা, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা বা বাংলাদেশকে পিছুয়ে নিয়ে যাওয়া, এসব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, এগুলোর সঙ্গে আমিও একমত। কিন্তু আওয়ামী লীগের নিজের ভাগ্য নিজের হাতে ধ্বংস করা হয়েছে ওই নির্বাচনের মাধ্যমেই। এবং পরবর্তীতে 2024-এ অবশ্যই আওয়ামী লীগের কফিনের শেষ ব্রেকটি ঠুকে দেওয়া হলো। এই কথাগুলো এই কারণে মনে করিয়ে দিলাম যে সেই তুমুল জঘন্য ভয়াবহ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল এই একেএম নুরুল হুদার অধীনে। তিনিও ড্রাগ সাইটে ভালো আমলা ছিলেন, কিন্তু
তারা প্রত্যেকেই, এই যে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনার, প্রত্যেকেই ইমানদার কেরানি হিসেবে আওয়ামী লীগের তল্পিবাহক হিসেবে কাজ করেছেন। আগামীতে যারা আসবেন বা এখন যারা আছেন, তারা কতটা সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করছে, এই প্রশ্নগুলো তাদের নিজেদেরই করতে হবে। এবং আমরা চাই না এই জুতার মালা গলায় দেওয়ার মতো ভাগ্য আর কাউকে বরণ করে নিতে হোক। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।